আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থাকা সকল প্রবাসীগণ, আমার আজকের এই ভিডিওটা স্পেশালি প্রবাসীদের জন্য তৈরি করা। আর আপনারা ইতিমধ্যে অবগত, আমি ইতিপূর্বে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে হুন্ডি এবং ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স নিয়ে একটা আলোচনা আসছে। আমি একটু সময় নিয়েছি বটে, আমি চাইছিলাম যে একটা চ্যানেল আকারে ধারণ করে কিছু ভিডিও এগুলোকে এডিট করে দেন সেখানে গ্রাফিক্স অ্যাড করে অনেকটা চ্যানেলের মতো করে প্রকাশ করার জন্য, কিন্তু আমার কাছে না স্টুডিও আছে, না তো কোনো লোকবল আছে, এডিট গ্রাফিক্সের কোনো লোক নেই। কিন্তু সকলের সহযোগিতা এবং দোয়া ভালোবাসা পেলে ইনশাল্লাহ ইন ফিউচার আমি ওয়ান বাই ওয়ান সবগুলো স্টেপ ডেভেলপ করব এবং আমরা একটা স্টুডিও চ্যানেল আকারে আপনাদের সামনে নিয়ে আসবো। সোশ্যাল রিফর্মস, সোশ্যাল ইস্যু, কারেন্ট ইস্যু, সিচুয়েশন, ওয়ার্ল্ড পলিটিক্স, জিও পলিটিক্স, যত ইস্যু আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে একটা ব্যাখ্যামূলক আলোচনা সকলকে বোঝানোর মতো করে প্রকাশ করার চেষ্টা করব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা আমার স্ট্যাটাসে কমেন্টস এবং লাইক শেয়ার দিয়ে অপেক্ষায় ছিলেন যে আলোচনার কেন্দ্রবিন্দু কে হতে পারে। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন। আমাদের আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা হচ্ছে হুন্ডি এবং ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স পাঠানো নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে সমসাময়িক প্রেক্ষাপটের ভিত্তিতে আমাদের প্রবাসীদের মাঝে বিশেষ করে অনেকটা অসন্তোষ বিরাজমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা প্রবাসীদের ম্যাক্সিমাম লোকে আমরা কোনোভাবে সরকারকে আর সমর্থন দিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকারকে দুর্বল করার জন্য যে প্রধান অস্ত্রটা রেমিটেন্স আমাদের হাতে আছে, সেই অস্ত্রটা আমরা ব্যবহার করার জন্য। সেই ক্ষেত্রে সেই অস্ত্র ব্যবহার করার জন্য আমরা ব্যাংকিং চ্যানেলের বাইরে গিয়ে হুন্ডি চ্যানেলের আওতাধীন বা হুন্ডি ডিলারদের মাধ্যমে আমরা টাকা পাঠাতে চাচ্ছি। তো আজকে আপনাদেরকে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব যে হুন্ডি আসলে কি এবং ব্যাংকিং চ্যানেলটা কি, এগুলো ইউজিং পারপাসটা কি, টাকার গন্তব্যগুলো কোথায়, কোথা থেকে আসে। হুন্ডি বিষয়টা হচ্ছে, হুন্ডির প্রচলন ঘটে আমাদের উপমহাদেশে মুঘলদের হাত ধরে। মুঘলের যেই রাজ্য বা সুবেদার ছিল বিভিন্ন প্রদেশের, তারা এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যে খাজনা বা করে টাকা দিতে অনেকটা অসুবিধা হওয়ার কারণে তারা বিভিন্ন মহাজনদেরকে সেই টাকাগুলো এখানে দিয়ে দিত। সেই মহাজনের লোক এই রাজার দরবারে তার ট্যাক্সটা পে করে দিত, বিনিময়ে সে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ নিত। সেই সময়টাতে হুন্ডি লিগেল ছিল এবং হুন্ডির জন্য একটি স্ট্যাম্পও বরাদ্দ ছিল মুঘল শাসনামলে। কিন্তু সময়ের পরিক্রমায় ব্যাংকিং চ্যানেল ডেভেলপ হওয়ার পরে সেই হুন্ডিটা দেশে দেশেই একটা ইলিগেল ট্রানজ্যাকশনের মাধ্যম হিসাবে রূপান্তর করছে। সো বর্তমান প্রেক্ষাপটে হুন্ডি চ্যানেলটা কিভাবে কাজ করে সেটা আপনাদের জানতে হবে এবং ব্যাংকিং চ্যানেলটা কিভাবে কাজ করে সেটাও বুঝতে হবে। হুন্ডি যে বিষয়টা স্পেশালি আমরা মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী এবং ইউরোপ আমেরিকাতে থাকা প্রবাসীরা যারা দেশে হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, আপনি হুন্ডিতে ধরেন দেশের মধ্যে যত দুর্নীতিবাজ চাকরিজীবী আমলারা আছে বা রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী দেশে অনেক কালো টাকার পাহাড় বানিয়েছে ঘুষ দুর্নীতি করে, তারা একটা নির্দিষ্ট ব্যাংকিং চ্যানেলে টাকাগুলো ট্রান্সফার করতে পারছে না। কারণ সেখানে তার আয়কর রিটার্ন জমা দিতে হয়, বিভিন্ন অফিসিয়ালি ডকুমেন্ট আছে, লিগেল ডকুমেন্টেশন আছে, সেগুলো সাবমিট করতে হয়। যখন সে সেগুলো করবে না, তার টাকার আয়ের উৎস সরকারকে প্রুভ করতে হয়। যখন সে পারবে না তখন সে হুন্ডি বেছে নেবে। হুন্ডিটা সে কীভাবে করে, ফর এন এক্সাম্পল, এখন বাংলাদেশে ডলারের রেট 125 টাকা। সে একজন হুন্ডি মাফিয়াকে 130 টাকা করে প্রতি ডলারে সে পে করবে। যে হুন্ডি মাফিয়া মধ্যপ্রাচ্য বা ইউরোপ আমেরিকার কোনো দেশে বসে আছে, সে তার জন্য ওই দেশে ইনভেস্ট করবে। আপনারা সম্প্রতি জানেন মতিউর, বেনজির, আব্দুল আজিজ যারা ছিল সেনাবাহিনীর, কত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। অ্যাসালম গ্রুপ, এরকম নাম নিতে গেলে বাংলাদেশে অসংখ্য গ্রুপ, আমলা, মন্ত্রী, সচিব, এমপি, তাদের নাম আসবে। তারা এই যে সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানায়, ইউএতে সেকেন্ড হোম বানায়, ইউকেতে সেকেন্ড হোম বানায়, কানাডাতে বেগম পাড়া করে, তাদের বউ বাচ্চারা ওইখানে পড়াশোনা করে। তাদের আয়ের উৎস কী? তাদের এত টাকা কোত্থেকে আসে? তাদের সবগুলোই ম্যাক্সিমাম কালো টাকা। সরকারি চ্যানেলের মাধ্যমে তারা এত টাকা নিতে পারবে না, কারণ তাদের আয়কর জমা দিতে হবে। আয়ের উৎস জ্ঞাত বহির্ভূত আয় কিনা তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তখন তারা কি করবে, যে মিডল ইস্টে বা ইউরোপ আমেরিকাতে হুন্ডি মাফিয়া আছে তাদেরকে 125 টাকার জায়গায় তারা 130 টাকা করে দেবে। ওই হুন্ডি মাফিয়াগুলো আমার আপনার কাছ থেকে
আমাদের স্ব দেশে রিয়াল, ডলার, ইউয়ান এইসব কালেক্ট করবে, 127 টাকা 28 টাকা করে আমাদেরকে দিবে, উনি রাখবে 130 টাকা। মাঝখান থেকে উনি বেনিফিট পাচ্ছে আর আমি 2 টাকা বেশি পাচ্ছি। 2 টাকা বেশি পেয়ে আমি ওনার হাতে আমার রিয়ালটা, আমার ডলারটা আমি তার হাতে তুলে দিচ্ছি, উনি আমার দেশে আমার স্বজনকে সমপরিমাণ টাকা দিয়ে দিচ্ছে। দিন শেষে সুবিধাভোগী কারা? এই যে কালোবাজারি, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, আমলা, এমপি, মন্ত্রী, পলিটিশিয়ান, তারা দেশ থেকে টাকাটাকে পাচার করে নিচ্ছে। দেশের টাকা দেশের সকলের, সেক্ষেত্রে আমাদের দেশ থেকে টাকাটা বাইরে চলে যাচ্ছে, যেটাকে মানি লন্ডারিং বলে। সামহাও আমরা বুঝে না বুঝে মানি লন্ডারিংটাকে সাপোর্ট করছি। এবার আসুন ব্যাংকিং চ্যানেল কি। ব্যাংকিং চ্যানেল হচ্ছে আমরা যে ব্যাংকের মাধ্যমে আমাদের প্রবাসে বিভিন্ন দেশে ফরেন এক্সচেঞ্জ হাউসগুলো আছে, তার মাধ্যমে আমরা একটা প্রপার টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে পাঠাই, যার দরুন আমার দেশের সেন্ট্রাল ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে টাকাটা গিয়ে জমা হয়। এখন আপনারা বলতে পারেন টাকাটা আমরা কোনোভাবে সরকারকে দিচ্ছি না, কিন্তু আমরা টাকাটা সরকারকে দিচ্ছি। সরকার আমাদের পরিবারকে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা তারা প্রিন্ট করে আমাদের স্বজনকে দিয়ে দিচ্ছে, কিন্তু আমার যে রেমিটেন্সটা, ডলারটা ঢুকলো, সেই টাকাটা সরকার কোথায় ব্যয় করে? সরকার কীভাবে রেমিটেন্সটাকে ইউজ করে? সরকার বিভিন্ন পণ্যদ্রব্য আমদানি করে থাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। সেই পণ্যদ্রব্যের আমদানি ব্যয় মেটানোর জন্য তাকে এই ডলারে পেমেন্ট করতে হয়। সেকেন্ডলি, সরকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বিলিয়ন ঋণ নিয়ে রাখছে, আমি যখনই আলোচনা করছি তখন বর্তমানে বাংলাদেশ সরকারের ঋণ 174 বিলিয়ন ডলার, ইউএস ডলার। এই ঋণের কিস্তি প্রতি মাসে তাকে পরিশোধ করতে হয়। ঋণের কিস্তি পরিশোধ করতে হলে তাকে ডলারে পরিশোধ করতে হবে, সেখানে টাকা কোনো গ্রহণযোগ্য না। সো সরকার আমাদের রেমিটেন্সগুলো ডলার আকারে ঋণের কিস্তি পরিশোধ করে আমদানি ব্যয় মিটায়, সেবা খাতের ব্যয় মিটায়, সার্ভিস চার্জ প্রোভাইড করে, আর ব্যাংক থেকে সমপরিমাণ নোট ছাপাইয়া আমাদের পরিবারকে দিয়ে দেওয়া হয়, কাগজের নোট। সেকেন্ডলি, এই রেমিটেন্স এবং হুন্ডির যেই গন্তব্য, আশা করি সবাই বুঝতে পেরেছেন, রেমিটেন্স দিলে কোথায় যায় এবং হুন্ডিতে টাকাটা পাঠালে টাকাটা আসলে কাদের কাছে যায়, কারা এর সুবিধাভোগী, টাকাটা কিভাবে দেশ থেকে পাচার হয়, সেটা আপনারা জানেন। এখন আমাদের যে রাগের এবং ক্ষোভের জায়গাটা, সেটা হচ্ছে আমাদের সরকারের উপর। ম্যাক্সিমাম প্রবাসী আমরা জানি যে আমরা প্রতি মাসে নিয়ারলি 2 বিলিয়ন, আমরা ইয়ারলি 20 থেকে 22 বিলিয়ন রেমিটেন্স প্রেরণ করি শুধু দেশের সাপোর্টের জন্য। যদি আমরা এখন থেকে যদি রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে না পাঠাই, হুন্ডির মাধ্যমে পাঠাই, তাহলে দেশের যে আমদানি, নির্বাহী ব্যয় এবং ঋণের কিস্তি, সেগুলো সরকারের দেওয়ার পক্ষে কষ্টসাধ্য হয়ে যাবে, কি সরকার দিতেই পারবে না। তখন রেমিটেন্স আমরা না পাঠাই, হুন্ডিতে পাঠাইলাম, কিন্তু এই দেখা গেল যে এই সরকারের এই অবৈধ আমলারা, সরকারের অবৈধ এমপি মন্ত্রীরা এই টাকাগুলো দেশ থেকে বাইরে নিয়ে যাচ্ছে। এখন আসুন, আমাদের প্রবাসীরা কেন হঠাৎ আমরা রেমিটেন্সে ব্যাংকিং চ্যানেলে না পাঠাইয়া হুন্ডিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি? আমাদের আসলে ক্ষোভের জায়গাটা কোথায়, আমাদের রাগের জায়গাটা কোথায়? আমরা যখন বিদেশে আসবো বলি, তখন আমাদের পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করার জন্য আমাদের ন্যাশনাল আইডি, জন্ম সনদ, চেয়ারম্যান সত্যায়িত সনদ, এইসব করতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভোগান্তির শিকার হই, আমাদেরকে একটা সেবার জন্য ঘুষ দিতে হয়। তারপরে যখন আমরা পাসপোর্ট করতে যাই, আমরা নিজেরা পাসপোর্ট অ্যাপ্লাই করলে কখনো আমাদের পাসপোর্ট পাই না, হয়রানির শিকার হই, ভোগান্তির শিকার হই, বাধ্য হয়ে আমাদেরকে দালালের শরণাপন্ন হতে হয়। সেখানে আমরা একটা বড় অ্যামাউন্ট তাকে পে করতে হয়, ঘুষ। তারপরে যখন আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি, অন্যান্য দেশের লোকেরা 70-80 হাজার 90 হাজার টাকার মাধ্যমে বিদেশে আসতে পারলেও সেম ক্যাটাগরিতে আমরা আসতে আমাদের কয়েক লক্ষ টাকা খরচ চলে যায়। সেকেন্ডলি, আমরা আসার পরে কাজের নিশ্চয়তা থাকে না, প্রপার চ্যানেলের মাধ্যমে আমরা আসি না, সেখান থেকে আমরা আমাদের জমি বন্ধক রেখা বা ভিটা বন্ধক রেখা কিস্তি নিয়ে আসি। আসার ক্ষেত্রে আমরা সরকারের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাই না। থার্ডলি, আমরা যখন ভিসা পাই, আমাদের এই ভিসার অফিসিয়ালি ডকুমেন্টেশন করানোর জন্য অনেক জায়গায় হয়রানি হতে হয়, ভোগান্তি হতে হয়। ম্যান পাওয়ার করার জন্য আমাদেরকে এক্সট্রা টাকা, সরকারি নির্ধারিত ফির অধিক টাকা আমাদের ঘুষ হিসেবে দিতে হয়, আমাদের ভোগান্তি পোহাতে হয়। তারপরে যখন আমরা এয়ারপোর্টে আসি, সেখানে ইমিগ্রেশন অফিসার এবং এয়ারপোর্টের অফিসারদের দ্বারা আমরা নানাভাবে হয়রানির শিকার হতে হয়, অপমান হতে হয়। তারপরে আমরা বাহিরে এসেও ন্যূনতম সম্মানবোধটুকু পাই না। এত কিছুর পরে আমরা যে সরকারের অর্থনীতিকে চাঙ্গা রাখতেছি, সরকারের রেমিটেন্স
প্রবাহকে ঠিক রাখতেছি। সরকার আমাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া তো অনেক পরের বিষয়, আমাদের প্রাপ্য সম্মানটুকু আমরা পাই না। তারপরে আমরা যখন দেখি আমাদের রেমিটেন্সের সেই টাকায় আপনি বুলেট কিনেন, আপনি অস্ত্র কিনেন, সেই অস্ত্র সেই বুলেট আমাদের ভাইদের বুকে চালান, আমাদের ভাইদেরকে হত্যা করেন, তখন বিবেকহীন মানুষ অবশ্যই সরকারের উপর একটা ক্ষোভ আসবে। সেই ক্ষোভের জায়গা থেকে ক্ষোভের বশবর্তী হয়ে প্রবাসীরা রেমিটেন্সে ব্যাংকিং চ্যানেলে না গিয়ে হুন্ডিতে পাঠানোর চিন্তাভাবনা বা একটা সিদ্ধান্ত নিয়েছে। রিসেন্টলি সরকারের কোনো এক কর্মকর্তা যিনি বলতেছেন যে প্রবাস থেকে রেমিটেন্স কারা দেয়, যারা বকলম, মূর্খ, কামলা। কিন্তু আপনি দেখেন এই বকলম, মূর্খ, কামলারাই আপনার অর্থনীতিকে সচল রাখতেছে। আর আপনারা যারা টাইকোটপুর অফিসার, তারা দেশ থেকে কালো টাকা পাচার করতেছেন। কিন্তু এই বকলম, মূর্খ, কামলারা বুঝে না বুঝে আপনাদেরকে উপকার করতেছে, দেশের ক্ষতি করতেছে। থার্ডলি, তাদের যে বিহেভ আমাদের প্রতি তাদের যেই মনোভাব, যে আচরণ, এগুলো আমাদেরকে ক্ষুব্ধ করে। দিনকে দিন তারা আমাদেরকে যা ইচ্ছা তা বলে। পার্লামেন্টে দাঁড়িয়ে এক সংসদ সদস্য এমনও বলেছে, যদি কোনো প্রবাসী নির্দিষ্ট পরিমাণ টাকা রেমিটেন্স হিসাবে না দেয়, সরকারকে তার পাসপোর্ট রিনিউয়ের ক্ষেত্রে বিবেচনা করা উচিত। তার মানে হচ্ছে এই যে আপনি যদি প্রপার চ্যানেলে টাকা না পাঠান, সরকার আপনার পাসপোর্ট রিনিউ করে দিবে না, বা এম্বাসি থেকে। এখানে এমন অনেক প্রবাসী আছে যারা দিনের পর দিন কাজ নাই, কর্ম নাই, দেশ থেকে টাকা এনে খাইতেছে, বসে খাইতেছে। তার যখন দুর্দিন, সে নিজে চলতে পারে না, সে কীভাবে রেমিটেন্সটা পাঠাবে? সেকেন্ডলি, আপনার যে এম্বাসি, বিভিন্ন মিশন বাহিরে, কতটা প্রবাসী তাদের সেবার উপর সন্তুষ্ট? আমার জানা মতে শতকরা 95% প্রবাসী তাদের সেবার উপর অসন্তুষ্ট। তারা কেউ, প্রবাসীরাই এই এম্বাসির সেবার উপর সন্তুষ্ট না। আপনাদেরকে বুঝতে হবে, প্রবাসীর এতদিনের যে একটা অপমান, অপদস্থ অবস্থায় আপনারা তাদেরকে রাখছেন, তারপরেও তারা নিঃস্বার্থভাবে আপনাদের রেমিটেন্স পাঠিয়ে গেছে শুধু দেশের চিন্তা করে, আপনাদের জন্য না। তারা প্রবাসীরা দিন শেষে এটাই ভাবে, আমার দেশ ভালো থাকুক, আমার দেশ উন্নত হোক, আমি আমার অবস্থান থেকে দেশকে আমি সহযোগিতা করি, যতটুকু পারি সাপোর্ট করি। আপনারা হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যান, আপনাদের কোটি টাকা, বিলিয়ন লোন থাকে, সেগুলা এই প্রবাসীরা, কামলা, মূর্খ কামলারা আপনাদের এই বোঝাগুলো টেনে নিয়ে বেড়াচ্ছে গাদার মতো। দিন শেষে আপনি কি তাদেরকে প্রাপ্য সম্মানটা দিয়েছেন? না। আপনার ইমিগ্রেশনের অফিসারের ব্যবহারটা কি কখনো আপনি বিশ্লেষণ করেছেন? এই যে প্রবাসীদের লাগেজ গুম হয়ে যাওয়া, তারপরে লাগেজ থেকে কেটে মালামাল রেখে দেওয়া, প্রবাসীদেরকে হয়রানি করা, এইগুলো নিয়ে কি কখনো আপনার কোনো ব্যবস্থা নিয়েছেন? নেন নাই। আমরা যে রেমিটেন্সগুলো পাঠাই, এই 2023-24 অর্থ বছরে সরকার 70,000 কোটি টাকা ছাপিয়েছে শুধু আমাদের পরিবারকে দেওয়ার জন্য। সমপরিমাণ ডলার তারা রেখেছে বৈদেশিক ঋণের কিস্তি, আমদানি ব্যয় মেটানোর জন্য। এই আমদানির মধ্যে তাদের সমরাস্ত্র ইনক্লুডেড। সেকেন্ডলি, আপনি দেখেন চলমান অস্থিরতার মধ্যে রেমিটেন্স প্রবাহ এতটাই সংকটাপন্ন হয়েছে যে বিগত এক সপ্তাহ রেমিটেন্স পূর্বদিনের একদিনের রেমিটেন্সের সমান। মানে আগে আমরা দৈনিক যে পরিমাণ রেমিটেন্স পাঠাইতাম, আমরা প্রবাসীরা গত এক সপ্তাহ সমপরিমাণ রেমিটেন্স পাঠাই। শুধু এক সপ্তাহ, একদিনের রেমিটেন্স পাঠাইতে আমাদের এক সপ্তাহ লাগছে। তার মানে এক মাসের 4 দিনের সমপরিমাণ রেমিটেন্স আমরা যদি এক মাসে পাঠাই, 2 বিলিয়ন জায়গায় আমরা যদি শুধু 50 মিলিয়ন পাঠাই, 200 মিলিয়ন না পাঠাই, শুধু 50 মিলিয়ন পাঠাই, সেই ক্ষেত্রে আপনার এক মাসের ব্যয় নির্বাহ আপনি কি 4 দিনে করা সম্ভব? সরকারের পক্ষে কখনোই সম্ভব না। গত বুধবারে ব্যাংক খোলার পরে কেন্দ্রীয় ব্যাংক থেকে 25,000 কোটি টাকা দেশের যে অর্থনৈতিক সংস্থাগুলো আছে, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সরকার তাদেরকে দিতে হয়েছে শুধু তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। লোকাল কারেন্সি, মানুষ ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিচ্ছে। কেন উঠিয়ে নিচ্ছে? মানুষের আস্থা নেই। এক প্রবাসী ব্যাংকে টাকা পাঠানোর পর সে 2 লক্ষ টাকার জন্য ব্যাংকের পিছনে অনেকদিন ঘুরতে হচ্ছে, তার টাকা সে পাচ্ছে না, কারণ দেশে টাকা নাই, সব ফাঁকা করে দিচ্ছে ব্যাংকগুলো। কারা করছে সবাই জানেন, কিন্তু এখন আপনারা কেউ কিছু বলতে পারবেন না। এখন দেশের প্রতি যে ক্ষোভ, আমাদের আসলে দেশের প্রতি ক্ষোভ নেই, দেশের শাসন ব্যবস্থার প্রতি ক্ষোভ, দেশের শাসকদের প্রতি ক্ষোভ। সেই ক্ষোভের জায়গা থেকে আমরা দেশেরই ক্ষতি করতেছি। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে সরকার ব্যবস্থাকে আমরা দুর্বল করে দেওয়ার জন্য, আর দুর্বল করার জন্য আমাদের হাতে যে অস্ত্রটা, সেটা হচ্ছে রেমিটেন্স অস্ত্র। এখন সরকার যে দেশে যারা আন্দোলন করছে তাদের বুকে গুলি চালিয়েছে। আমি রিসেন্টলি দেখলাম পলক সাহেব
প্রবাসীদেরকে করজোড়ে অনুরোধ করছে যেন আমরা রেমিটেন্সটা ব্যাংকিং চ্যানেলে পাঠাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রবাসীদেরকে বুঝাইছে যে আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠান, হুন্ডির মাধ্যমে দিলে সেখানে আপনার টাকাটা না পড়াটা আশঙ্কা থাকে, রিস্ক থাকে, ব্যাংকিং চ্যানেলে প্রপার পাঠান। এখন সরকারের নীতি নির্ধারকরা উঠে পড়ে লাগছে, প্রবাসীদের আকুতি মিনতি করতেছে যেন প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে পাঠায়। কারণ যদি প্রবাসীরা যদি ব্যাংকিং চ্যানেল রেমিটেন্সটা না পাঠায়, আপনি আপনার অর্থনৈতিক ব্যবস্থাটাকে আপনি ধরে রাখতে পারবেন না, এটা ভেঙে পড়বে। আর সরকারের অর্থনৈতিক ব্যবস্থা যখন ভেঙে পড়বে, সরকারের বিদেশি চাপ আসবে, ঋণের কিস্তি দিতে পারবে না, সরকার আমদানি ব্যয় মেটাতে পারবে না, প্রয়োজনীয় কাঁচামাল ফ্যাক্টরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে পারবে না। তখন সরকারের গোটা শিল্প ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আরও যেই সরকারের যেই উৎপাদনমুখী শিল্প আছে, সেবামুখী শিল্প আছে, সকল কিছু ধসে পড়বে, গোটা অর্থ ব্যবস্থাটাকে ধসে পড়বে। তখন কোনো সরকারের পক্ষেই সাস্টেন করা সম্ভব না। এখন প্রবাসী ভাইদের প্রতি আমার একটা মেসেজ, যে বর্তমান সিচুয়েশনে আমি সরকারকে সাপোর্ট করতে চাচ্ছি না, কিন্তু আমি অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে আমার দেশেরও ক্ষতি করতে চাচ্ছি না। এমত অবস্থায় আমি কি করতে পারি? এমত অবস্থায় আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার যদি দেশে কোনো সেভিংস থাকে, আপনার জমানো টাকা থাকে, সঞ্চয়পত্র থাকে, বন্ড থাকে, আপনি 2-3 মাস কামিং ডেজ আপনি এগুলা উঠায় ফেলেন, উঠাইয়া আপনি খরচ করেন। আপনি রেমিটেন্স হুন্ডিতে না পাঠান, আপনি আপনার রেমিটেন্স আপনার কাছে জমা আকারে রাখেন, আপনি এইখানে কোনো লোকাল বিজনেস ইনভেস্ট করেন। যখন আপনার মনে হবে, আপনার মনে তুষ্টি আসবে, সিচুয়েশন কন্ট্রোলে আসবে বা অবস্থার উন্নতি ঘটবে, তখন আপনি আপনার রেমিটেন্সগুলো দেশে পাঠাতে পারেন। সেকেন্ডলি, আপনি যদি চান, আপনি আপনার টাকাগুলো জমা করে একটা গোল্ড বার কিনেন। এই গোল্ড বারটা আপনি নিয়ে যান সাথে করে, আপনার পরিবার পরিজনকে বলেন দেশীয় মুদ্রা নিয়ে আসতে সাথে করে। আপনার এক্সাম্পল, আপনি একটা 10 ভরির গোল্ড বার নিলেন, এটা 40,000-50,000 টাকা ট্যাক্স আসলো, আপনি বাংলা টাকা নিয়ে এসে ট্যাক্সটা দিলেন। তাতে কি হলো, আপনার পরিবারের ব্যয় মেটানোর জন্য যে খরচটা সেটা আপনি পেয়ে গেলেন, প্লাস আপনি সরকারকে কোনো ডলার রেমিটেন্স দিচ্ছেন না, তাতে আপনার পরিবারও দেশে চলে গেল আর আপনি সরকারকে সাপোর্টও করলেন না। সেকেন্ডলি, আপনার যদি একান্তই আপনার পরিবারের খরচ ব্যয় নির্বাহ করতে হয়, আপনি যতটুকু না দিলে নয়, শুধু ততটুকু দিয়ে পরিবারকে সাপোর্ট করে যান। আপনি এই মুহূর্তে জায়গা জমি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কোম্পানিতে বিনিয়োগ করা থেকে যে এক্সট্রা টাকা বা দেশের যে সেভিংস, এটা থেকে বিরত থাকুন। এক্সাম্পল, আপনি এখন $1 120 টাকা 22 টাকা পাচ্ছেন। দেশের অর্থনৈতিক অবস্থার সামনে যেই আপনি যদি এখন টাকাটা দেশে পাঠান, আপনি এই পরিমাণ পাচ্ছেন, 3 মাস পরে আপনার ইনফ্লেশন হাই হবে, আপনার কারেন্সি ডিভ্যালুয়েশন হবে, তখন আপনার এই টাকাটা কিন্তু কমছে। আপনি যদি দেশে সেভিংসটা করেন, সমপরিমাণ ডলারটা যদি আপনি এখানে সেভিংস রাখেন, 3 মাস পরে যদি পাঠান, তখন দেখা গেছে আপনি $1 130 টাকা পাইতেছেন। তখন আপনার টাকার পরিমাণটা বাড়তেছে, যেটা আপনি ব্যাংকে ফালা রাখলেও পাবেন না। সর্বোপরি আমি আপনাদের সকলের প্রতি একটাই অনুরোধ জানাচ্ছি, নিজের ক্ষোভ আছে, সকলেরই ক্ষোভ আছে, সকলেরই আফসোস আছে, কষ্ট হয় যে আমার ভাই এরকম ছাত্রদেরকে একটা ধ্বংসযোগ্য দেশের মধ্যে অরাজকতার পরিস্থিতি আমরা দেখেছি। সরকারের তরফ থেকে মন্ত্রীদের দায়সারা বক্তব্য এবং উস্কানিমূলক বক্তব্য, প্লাস সরকারের প্রশাসন কীভাবে ন্যাক্কারজনকভাবে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। সো এইটা থেকে সকল বিবেকবান মানুষ এটাকে নিন্দা জানাবে, এবং আপনাদের বিবেকবান জায়গা থেকে আপনারা সরকার যদি সাপোর্ট করতে না চান, কিন্তু এমন কিছু করবেন না যেটা সরকারের বিরুদ্ধে করতে গিয়ে দেশের বিরুদ্ধে করে ফেলেন। কারণ সরকার টেম্পোরারি, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু দেশটা আমার, আপনার, আমাদের সবার, দেশটা তো থাকবে। আমরা এত দূর আসা কাজ করি, কষ্ট করি দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশায়। সো সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা অজান্তে হুন্ডিতে গিয়ে সেই মাফিয়া, গডফাদার, দুর্নীতিবাজ আমলাদের উপকার করবেন না। আপনারা খোঁজ নেন, আপনার যদি কোনো স্টুডেন্ট যারা বাইরে পড়াশোনা করে তাদের এখানে ফি, সেমিস্টার ফি দেওয়ার জন্য টাকা লাগে, আপনি তার থেকে দেশে টাকা নিয়ে এখানে তারা ডলার দিতে পারেন। আপনার কোনো পরিচিত ব্যবসায়ী যারা এখান থেকে পণ্য আমদানি করে, আপনি তাদেরকে এখান থেকে ডলারটা সাপ্লাই দিয়ে আপনি দেশ থেকে তার থেকে টাকাটা নিতে পারেন। তাহলে তারও ব্যাংকিং চ্যানেলের ঝামেলাটা হলো না, তারও সরকারকে ট্যাক্স দিতে হলো না, আপনারও আর রেমিটেন্স দিলেন না, আপনার উদ্দেশ্যও ঠিক থাকলো, আপনি দেশের প্রতি নিবেদিত থাকলেন, সৎ থাকলেন।
সো আমি সবাইকে পরিশেষে একটা অনুরোধ যে যদি কারো সেভিংস থাকে আপনারা সেভিং ব্যাংকে খরচ করতে পারেন, কারণ সামনে যে দিন আসতেছে দেশের অর্থনীতির অবস্থা আরও পতনের দিকে যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি দেশে এখানে 10 লাখ 20 লাখ টাকা জমিয়ে রাখেন, সেটা আপনার দিন দিন আপনার টাকাটা মান কমবে, ডিভ্যালুয়েশন হবে। সেই ক্ষেত্রে আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি গোল্ড বানিয়ে যেতে পারেন, আপনি টাকাটা সেভিংস টাকাটা খরচ করে এখানে টাকাটা সেভিংস রাখতে পারেন। কিন্তু সরকারের ক্ষতি করতে যেয়ে আপনি কোনো না কোনোভাবে সরকারের অবৈধ আমলাদের উপকার করবেন না। এটা হচ্ছে সকলের প্রতি আমার অনুরোধ। আশা করি সকলের কনসেপ্ট ক্লিয়ার। তারপরে যদি কোনো কারো এ বিষয়ে বিস্তারিত কোনো জানার থাকে বা কোনো অসঙ্গতি থাকে, কোনো বিষয় ক্লিয়ার না থাকে, ডাউট থাকে, আপনারা যদি আমার পরিজন হন পার্সোনালি কমেন্ট সেকশনে, মেসেজ সেকশনে আপনারা দিতে পারেন। আর আপনাদের ভিডিওর প্রথমে যে কথাটা বলেছিলাম, আমি একটা চ্যানেল ডেভেলপ করতে যাচ্ছি। সো আপনারা আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে প্রচার করবেন। এবং শুধু এই ইস্যু না, আমরা কামিং যত ইস্যু আসবে দেশ এবং দেশের বাইরে সকল ইস্যু নিয়ে কথা বলবো, আলোচনা করব। আপাতত আজকের মতো এই বলে রাখি। আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশনে। সকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন ভবিষ্যতে এরকম আলোচনামূলক বিভিন্ন বিভিন্ন ভিডিও আপনারা পান। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা একটা স্টুডিও ডেভেলপ করব, প্লাস সেখানে এডিটর এবং গ্রাফিক্স সহ আমরা একটা আধুনিক যেই বিশ্লেষণমুখী রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, জ্ঞান বিজ্ঞান, তারপরে বৈশ্বিক এবং অভ্যন্তরীণ, আন্তর্জাতিক সকল বিষয়ের প্রতি আমরা আলোচনা করব। এই বলে আমার আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।